স্বাভাবিক শিখন প্রক্রিয়া। মাইক্রো টিচিং কোনো যান্ত্রিক শিখন প্রক্রিয়া নয়, এটি একটি স্বাভাবিক শিখন প্রক্রিয়া। তাহলে কি এটা স্বাভাবিক পদ্ধতি মাধ্যমে খুব সহজ সরল পদ্ধতিতে কি মাইক্রো টিচিং পদ্ধতিটি বা মাইক্রো টিচিংটি কি? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মাইক্রো টিচিং অর্থাৎ অনুশিক্ষণ সম্বন্ধে পড়াবো। প্রথমেই বলি যে মাইক্রো টিচিংটি আমাদের ডিএলএড ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত করা আছে, কারণ মাইক্রো টিচিংটি হচ্ছে একটি চাবিকাঠি। কিসের? শিক্ষকতা করার চাবিকাঠি। আমরা যখন স্কুলে শিক্ষকতা করব, তখন আমরা যখন ক্লাস নিব, আমরা যদি মাইক্রো টিচিং যদি আমরা না শিখি, সেই সময় আমরা ওই ক্লাসগুলো সঠিকভাবে নিতে পারবো না। কারণ মাইক্রো টিচিং হচ্ছে যে শিক্ষকতা করার চাবিকাঠি। কারণ মাইক্রো টিচিং 5টি দক্ষতার মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং প্রত্যেকটি দক্ষতা আমরা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ শিখব। প্রথমেই বলি যে মাইক্রো টিচিংয়ের সম্বন্ধে জানতে গেলে বা মাইক্রো টিচিং শিখতে গেলে প্রথমে মাইক্রো টিচিং কী বা কোথা থেকে এলো এবং এর ধারণা, বৈশিষ্ট্য, এগুলো আমাদের জানতে হবে। প্রথমে দেখো, টিচিংয়ের জনক বলা হয় কিথ অ্যাচিসন নামে একজন আমেরিকান শিক্ষাবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছিলেন অধ্যাপক ছিলেন। তিনি মাইক্রো টিচিং ব্যাপারে 1961 সালে তাহলে মাইক্রো টিচিংয়ের ব্যাপারটি তিনি কী করে প্রস্তাব করেন যে তিনি ভিডিও টেপ রেকর্ডারকে 1961 সালে তিনি মাইক্রো টিচিংয়ের ব্যাপারটি তিনি প্রস্তাব করেন এবং তিনি মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে ভিডিও টেপ রেকর্ডার বা রেকর্ড করা যায় এই সমস্ত ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তিনি যখন মাইক্রো টিচিং ব্যাপারটি সবার সামনে যখন তুলে ধরেন, সেই সময় অ্যালন বলে একজন শিক্ষাবিদ তার কিছু সহপাঠীদের নিয়ে এই মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের ওপরে তিনি রিসার্চ করছিলেন। সেই সময় অ্যাচিসন তার মাইক্রো টিচিংটি ব্যাপারটি তিনি প্রস্তাবনা করেন এবং তার প্রস্তাবটি গ্রহণযোগ্য হয়। এবার দেখো, মাইক্রো টিচিংয়ের যে সঠিক সংজ্ঞা কারোরই গণ্য করা হয়নি, কারণ সঠিক সংজ্ঞাটা কেউই সঠিকভাবে দিতে পারেনি। মাইক্রো টিচিংটি কী? দেখো, মাইক্রো টিচিংটি হচ্ছে কি, যে আমরা যখন শিক্ষকতা করতে পড়ব কোনো স্কুলে, তখন তার পদ্ধতি তার পড়ানোর কৌশলগুলি আমাদের শিখতে গেলে, সঠিকভাবে শিখতে গেলে এই মাইক্রো টিচিংটি আমাদের আগে সঠিকভাবে আয়ত্ত করতে হবে। মাইক্রো টিচিংটি হচ্ছে এই 5টি দক্ষতার মধ্যে দিয়ে এগায় এবং এখানে শিক্ষার্থী সংখ্যা খুব কম এবং খুব কম 5 থেকে 6 জন। এবং এখানে হচ্ছে কি, তোমার প্রশিক্ষণ কলেজে, তুমি যে কলেজে পড়বে প্রশিক্ষণ, সেই কলেজের শিক্ষার্থীরাই তোমার শিক্ষক শিক্ষার্থী দুটোই। এবং এখানে স্বল্প সময়, ছাত্র সংখ্যাও কম এবং তোমার সহপাঠীরাই তোমার পর্যবেক্ষক। মাইক্রো টিচিংটি একবারে কোনো যান্ত্রিক প্রক্রিয়া নেই, এটি একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া। আর এখানে কি হয়, শিক্ষকদের শিক্ষকতা করার কী করা হয়, আচরণ শেখানো হয়। এবার তুমি হঠাৎ করে তুমি স্কুলে ধরো কোনো ট্রেনিং না করে স্কুলে চাকরি পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমার পড়ানোর ধরন আর ট্রেনিং কলেজ থেকে ট্রেনিং প্রাপ্ত ছেলেদের পড়ানোর দুটি আলাদা হবে, ঠিক আছে? এবং এখানে কী হবে, বললাম অল্প সংখ্যক শিক্ষার্থী, অল্প সংখ্যক সময় এবং এই টিচিংয়ের তাড়াতাড়ি ফিডব্যাকও পাওয়া যায়। তুমি যখন ক্লাস করবে, 5-6 মিনিটে ক্লাস নিবে, যে তোমার ক্লাসটি ঠিক হলো কি না। ঠিক হলে তোমাকে শিক্ষকতার বাহবা দিবে তোমার শিক্ষক মহাশয় বা তোমার সহপাঠীগণ, এবং যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে তোমার বলবে কোথায় ভুল, সেটা ধরিয়ে দিবে। তাহলে সাথে সাথে ফিডব্যাক পেয়ে যাচ্ছ। এবং একটি কী হবে, একটি দেখবে শিক্ষণ প্রক্রিয়াটি একটি চক্রাকারে চলে। ধরো তুমি একটি বিষয়ে পাঠদান করবে, যে বিষয়টি তুমি পাঠদান করবে সেই বিষয়টির আগে তুমি একটা প্ল্যান করবে, লেসন প্ল্যান বানাবে। সেক্ষেত্রে তুমি সেই লেসন প্ল্যানটি অনুযায়ী তুমি ক্লাস নিবে। সেই ক্লাসটা যখন নেবে, তখন ক্লাসটা যখন শেষ হবে 5-6 মিনিট পরে তার ফিডব্যাক নিবে। সেই ফিডব্যাকটি যদি
তোমার খুব ভালো হয়। যদি দেখা গেলো তুমি শিক্ষকতা খুব ভালো করেছো, সেক্ষেত্রে খুব ভালো সবাই বাহবা দিবা। যদি কোথাও ভুল হলো তাহলে শিক্ষক মহাশয় এবং তোমার যে পর্যবেক্ষক সহপাঠী আছে তারা কি করবে, তোমার কোথায় ভুল হয়েছে সেটা দাঁড়িয়ে দিবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে বলা, এই জন্যই বলা হচ্ছে যদি ভিডিও টেপ রেকর্ডার থাকতো তাহলে কি হতো, যে তোমাকে যখন শিক্ষক মহাশয় বা তোমার সহপাঠীগণ যদি বলছে যে এই জায়গাটায় ভুল, তুমি সেই জায়গাটা শুনতে পেতে। এবার দেখো তাহলে কী হলো, ফিডব্যাক পর্যন্ত এলো। প্ল্যান করলে, টিচ পড়ালে, তারপরে ফিডব্যাক নিলে। এবার তোমার লেসন প্ল্যানটি দেখা গেল কোথায় ভুল হয়েছে পড়ানোটা, সেক্ষেত্রে তুমি আবার সেই জায়গাটি ঠিক করে তুমি আবার রিপ্ল্যান করলে, মানে নতুন করে লেসন প্ল্যানটি আবার বানালে। সেই বানানো লেসন প্ল্যানটি আবার তুমি টিচ করলে, নতুনভাবে পড়াচ্ছ কয়েকজন ছাত্রছাত্রীদের নিয়ে। এবার সেই ক্ষেত্রে আবার তুমি ফিডব্যাক পাবে, রিফিডব্যাক। এবার দেখা গেল যে তুমি খুব ভালো পড়িয়েছো, সেক্ষেত্রে আর তোমাকে আর পুনরায় লেসন প্ল্যানটি পড়াতে হবে না বা ক্লাস করাতে হবে না, তাহলে তুমি ওই স্কিলটায় দক্ষ হয়ে গেলে। আর দেখা গেলো আবার ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আবার তোমাকে সেই একই চক্রাকারে চলবে। তাহলে মাইক্রো লেসন প্ল্যান বা মাইক্রো টিচিং হচ্ছে কি, যে একটি শর্ট টাইমের মধ্যে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে তোমার শিক্ষকতা দক্ষতা আয়ত্ত করা। যে 5টি দক্ষতা রয়েছে, এই 5টি দক্ষতা যতক্ষণ না তুমি রপ্ত করতে পারবে সঠিকভাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে শিক্ষক মহাশয় এই স্কিলগুলি অভ্যাস করিয়ে যাবেন। কারণ এই 5টি স্কিল বা দক্ষতা নিয়েই ব্যাপ্ত পাঠটিকাটি তৈরি। এবার আমরা মেন টপিকে আসি। দেখো মাইক্রো টিচিং। তো অনুপাঠন একটি শিক্ষক প্রশিক্ষণ কৌশল যা প্রশিক্ষণার্থী শিক্ষকদের সহায়তা করে শিক্ষণ দক্ষতা আয়ত্ত করতে। হবু শিক্ষক তোমরা শিক্ষকতা করার কী করছো, কৌশল শিখছো। এবং কৌশলের মাধ্যমে তুমি দক্ষতাগুলো আয়ত্ত করছো। যে এবার মাইক্রো টিচিং শিখলে তোমার কী হবে, নির্দিষ্ট দক্ষতার ব্যবহার করতে পারবে, স্বল্প সময়ের জন্য পড়াতে এবং ছোটো সংখ্যক ছাত্রছাত্রীদের পড়াতে পারবে। তাহলে মাইক্রো টিচিং যখন তুমি শিখবে, তার মানে তুমি কী হবে, শিক্ষকের কৌশলগুলি শিখছো এবং এই নির্দিষ্ট কয়েকটি দক্ষতা বা ব্যবহার এবং স্বল্প সময়ে পড়ানো, এই সমস্ত জিনিসগুলো তুমি স্টেপ বাই শিখছো। তাহলে কি হলো, অনুপাঠন একটি কি শিক্ষক প্রশিক্ষণ কৌশল। মানে অনুপাঠন হচ্ছে তোমরা যে ট্রেনিং নিচ্ছ সেখানে শিক্ষকতা করার একটা কৌশল শিখছো এবং তোমার সেখানে দক্ষতাগুলি আয়ত্ত করছো সেই কৌশলের মাধ্যমে। এবার দেখো ইন্ট্রোডিউস। দেখো প্রথমে বললাম, দেখো আণবিক শিখন। হ্যাঁ, মাইক্রো টিচিং মানে আণবিক শিখন। এর জনক হচ্ছে কি কেথ অ্যাচিসন নামে একজন আমেরিকান শিক্ষাবিদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। আমাদের আগেই বলেছি, তিনি 1961 সালে মাইক্রো টিচিং বা অনুপাঠের প্রস্তাব করেন। তাহলে 1961 সালে তিনি প্রথম মাইক্রো টিচিং ব্যাপারটি বলেন। আর সেই সময়কে DW অ্যালেন কী করছিল, তার সহপাঠীদের নিয়ে মাইক্রো টিচিং ব্যাপারেই একটি রিসার্চ করছিল। কিন্তু তার মধ্যে তিনি অ্যাচিসন কী করেন, তার প্রস্তাবটি সবার সামনে পেশ করে দেন। তিনি ভিডিও টেপ রেকর্ডারকে শিক্ষণের কাজে ব্যবহার করেছেন এবং প্রস্তাব করেন যে এই ধরনের যান্ত্রিক কৌশলের মাধ্যমে অপেক্ষাকৃত অবজেক্টিভলি শিক্ষণ দক্ষতার, এটা লিখন নয় শিক্ষণ হবে, শিক্ষণ দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব। তাহলে কি তোমরা জানতে পারলে, যদি ভিডিও টেপ রেকর্ডারটির কেন এতটা গুরুত্ব, সেটা তুমি বিশেষ করে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে সেটা তোমাদের বললাম, এবং আরও যখন ডিটেলসটা পড়াবো তখন বুঝতে পারবে। ওনার প্রারম্ভিক প্রস্তাব পরবর্তীকালে নতুন কৌশল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই শিক্ষণ কৌশলকে বলা হয় আণবিক শিখন বা অনুপাঠটিকা। তাহলে এই যেটা বললাম যে স্বল্প সময়ে শিখন, তারপরে কি ভিডিও টেপ রেকর্ডার ব্যবহার, এগুলোকে সব মিলিয়ে কি হয়, অনুপাঠন বা অনুপাঠদান বা অনুশিক্ষণ এইসব বলা হয়। শিক্ষার্থীর সংখ্যা, পাঠন সময়, পঠন পটুত্ব, এই 3 দিক থেকে বিচার করে অনুপাঠনকে একটি ক্ষুদ্রাকৃত পঠন প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবার দেখো মাইক্রো টিচিংকে কেন কী হয় ক্ষুদ্রাকৃত বলা হয় বা মাইক্রো বলা হয়, এখানে শিক্ষার্থীর সংখ্যা কম, সময় কম এবং বিষয়বস্তু কম, সেই জন্য এটাকে অনুপাঠটিকা বা মাইক্রো টিচিং বলা হয়।
দেখো, আণবিক শিখনে সর্বজন কোনো কার্য কোনো সংজ্ঞা কোনো শিক্ষাবিদ দেয়নি, বিভিন্নজন বিভিন্নভাবে তার সংজ্ঞা দিয়েছে। সঠিক সংজ্ঞাটি গ্রহণ করা বা বলা কঠিন কিন্তু। দেখো, শিক্ষাবিদ বুশ বলেছেন যে আণবিক শিখন হলো এমন এক ধরনের শিখন প্রশিক্ষণ কৌশল যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতার স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণী চর্চার মধ্যে সুযোগ পান। ডিএনডব্লিউ অ্যালেন বলেছে, দেখো কী বলেছে, এই ডিএনডব্লিউ অ্যালেনটাকে, যিনি যখন অ্যাচিসন মাইক্রো টিচিং ব্যাপারটি উপস্থাপনা করেন সেই সময় তিনি করছিলেন রিসার্চ করছিলেন। তার সঙ্গে দেখো, ওনার সংজ্ঞা দেখো, অনুপাঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সময় ও শ্রেণীর আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত হলো আণবিক শিখন। তাহলে ইনি কী বলছেন যে সময় ও কী হয়, শ্রেণীর আয়তন ছোটো, সময়ও ছোট, আয়তনও ছোট, সেই জন্য আণবিক শিখনের সংজ্ঞা এইভাবেই দিয়েছেন উনি। সময় ও শ্রেণীর আয়তন সবই ছোট, ওই জন্য তিনি সংজ্ঞাটাও এইভাবে দিয়েছেন। ঠিক আছে, এবার দেখো বৈশিষ্ট্য। দেখো, স্বাভাবিক শিখন প্রক্রিয়া। মাইক্রো টিচিং কোনো যান্ত্রিক শিখন প্রক্রিয়া নয়, এটি একটি স্বাভাবিক শিখন প্রক্রিয়া। তাহলে কি এটা স্বাভাবিক পদ্ধতি মাধ্যমে খুব সহজ সরল পদ্ধতিতে কি মাইক্রো টিচিং পদ্ধতিটি বা মাইক্রো টিচিংটি কি এগিয়ে যায় বা ট্রেনিং কলেজে শেখানো হয়। শিক্ষক শিক্ষিকার আচরণের উন্নতি। দেখো, মাইক্রো টিচিং শিক্ষকের আচরণের উন্নতি ঘটায় এবং শিক্ষকের শ্রেণী শিখনের ক্ষমতা বৃদ্ধি করে। দেখো, ধরো তুমি ট্রেনিং প্রাপ্ত কলেজ থেকে ট্রেনিং না করে ধরো তুমি স্কুলে চাকরি পেয়ে গেছো, তাহলে সে ক্ষেত্রে তোমার পড়ানোর ধরন, হ্যাঁ, আর যারা ধরো ট্রেনিং কলেজ থেকে শিক্ষকতা করে বা শিক্ষকতা প্র্যাকটিস করে চাকরি পেয়েছে, তার পড়ানোর ধরন দুটো আলাদা হবে। কারণ তুমি সেক্ষেত্রে যে পড়ানোর যে আচরঙ্গ, যে ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো শিখনি, কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত শিক্ষক সেগুলো শিখেছে। তাহলে তোমার আচরণ আর ওনার আচরণের মধ্যে দুটোই কী হবে, পার্থক্য থাকবে। দেখো, বিশ্লেষণাত্মক। মাইক্রো টিচিং হচ্ছে বিশ্লেষণাত্মক। এখানে শিক্ষণ পরিস্থিতির বিশিষ্ট একটি অংশের উপর গুরুত্ব দেওয়া হয়। এবার দেখো, যে 5টি পদ্ধতি আমি বললাম মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে 5টি দক্ষতা আর উপর ভিত্তি করে মাইক্রো লেসন প্ল্যানটি তৈরি, মাইক্রো টিচিংটি তৈরি। 5টি দক্ষতা বা 5টি দক্ষতাকে তোমাকে শিখতে হয়। তাহলে 5টি দক্ষতাতে তুমি একসাথে শিখছো না, প্রত্যেকটি দক্ষতা আলাদা আলাদা করে শিখছো। তাহলে কি বিশ্লেষণাত্মকভাবে, মানে একটি দক্ষতা তুমি বিশ্লেষণ করছো তবেই শিখছো, তারপরে দ্বিতীয়টায় যাচ্ছ। সেক্ষেত্রে এই জন্যই বলেছে বিশ্লেষণাত্মক। অল্প সংখ্যক শিক্ষার্থীর শিখন। মাইক্রো টিচিংয়ে শ্রেণীতে অল্প সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষণ দেওয়া হয়। আমি আগেই বলেছি যে এখানে তোমার সহপাঠীরাই হচ্ছে শিক্ষক, ওরাই হচ্ছে শিক্ষার্থী। এখানে তোমরা ওরাই আবার তোমার কি বন্ধু। কারণ এখানে প্রথম স্টেপে তুমি যখন বাইরে যদি এইভাবে ক্লাস করাতে যাও, সেক্ষেত্রে তোমার কিছু লজ্জাবোধ হবে, কোথায় ভুল হবে বলে নিজে একটা ভীতু থাকবে। সেক্ষেত্রে তুমি তোমার সহপাঠীদের সামনে করছো, সেখানে অনেকটা জড়তা ভাব বা ভীতুটা ভাব কাটবে। এই জন্য তোমার মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে তোমার সহপাঠীরাই শিক্ষক, সহপাঠীরাই তোমার শিক্ষার্থী। দেখো, স্বল্প স্থায়ী শিখন। মাইক্রো টিচিং সাধারণ শিখনের মতো দীর্ঘ সময় ব্যয় হয় না। সাধারণ একটি দক্ষতা চর্চা করার জন্য 5 থেকে 10 মিনিট ব্যয় করা হয়। দেখো, যে কি একটা দক্ষতা, 5টি দক্ষতার মধ্যে একটি দক্ষতা চর্চা করার জন্য বা একটি দক্ষতার উপর ক্লাস নিতে 5 থেকে 6 মিনিট বা 10 মিনিট যথেষ্ট। এখানে বেশি সময় সেই জন্য ব্যয়ের দরকার নেই। 5 থেকে 6 মিনিটের একটি ক্লাস, সেখানে তুমি ওই দক্ষতাটির কৌশল পদ্ধতি প্রয়োগ তুমি সবই শিখে যাবে 5 থেকে 6 মিনিটে। এবার দেখো 6 নম্বর, তাৎক্ষণিক সংরক্ষণমূলক শিখন। মাইক্রো টিচিংয়ে তাৎক্ষণিক সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। এই শিখনে ফিডব্যাক তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়। এবার দেখো, তুমি যখন একটি লেসন প্ল্যান তৈরি করলে, সেই লেসন প্ল্যান ভিত্তিতে তুমি ক্লাস নিলে 5 থেকে 6 মিনিটে, সেই 5 থেকে 6 মিনিটের ক্লাসে তোমার এবার
ফিডব্যাক তোমার সহপাঠীদের কাছ থেকে নেবে বা তোমার শিক্ষক মহাশয়ের কাছ থেকে। সেক্ষেত্রে তোমার যদি দেখা গেল পড়ার কৌশল খুব ভালো হলো, সেক্ষেত্রে তোমার সবাইকে বাহবা বলবে বা তোমার পড়ার সব নাম করবে বা বলবে খুব সুন্দর হয়েছে। এবার দেখা গেলো তোমার কোথাও কোথাও ভুল হলো, তাহলে কোন কোন জায়গায় তোমার ভুল হলো সেই জায়গাগুলি তোমাকে নির্দিষ্ট করতে হবে, সেইগুলি তোমাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে তুমি কী করছো এখানে, তাৎক্ষণিকভাবে তুমি ফিডব্যাক পেয়ে যাচ্ছ, সেটা কি স্বাভাবিক শেখানোর ক্ষেত্রে পাওয়া সহজ নয়, কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে তুমি তাৎক্ষণিক ফিডব্যাক পেয়ে যাবে, তোমার কোথায় ভুল হলো সেই জায়গাটি তুমি জানতে পারবে। এছাড়া মাইক্রো টিচিং সংরক্ষণমূলক এবং শিখন প্রক্রিয়ার 6টি পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়। 6টি পর্যায়ে দেখো: পর্যবেক্ষণ, বিশ্লেষণ, প্রস্তুতি, অনুশীলন, মূল্যায়ন, সঞ্চালন। এই 6টি পদ্ধতির মাধ্যমে তুমি মাইক্রো টিচিংকে সংরক্ষণ করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে বা এই 6টি পর্যায়ে তুমি এগাতে পারবে, এই 6টি পর্যায়কে ফলো করে। ঠিক আছে, এবার দেখো মাইক্রো টিচিং অ্যান্ড ম্যাক্রো টিচিংয়ের একটা পার্থক্য। ধরো মাইক্রো টিচিং হলো একটি স্কিল ভিত্তিক পদ্ধতি, প্রত্যেকটি স্কিল প্রথমে আলাদা আলাদাভাবে আয়ত্ত করা হয়। তাহলে বললাম কি, দক্ষতা মানে স্কিল, 5টি দক্ষতা বা স্কিল রয়েছে মাইক্রো টিচিংয়ের। তাহলে প্রত্যেকটি দক্ষতা বা স্কিলকে তোমার আলাদা আলাদাভাবে শিখতে হবে, তবে তুমি শিখতে পারবে এক একটি স্কিল স্টেপ বাই স্টেপ। আর যতক্ষণ না তুমি একদম ওটাকে কঠিনভাবে আয়ত্ত করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু এটা শিখেই যেতে হবে বা তোমাকে শিক্ষক মহাশয় সেটা করিয়েই যাবে। ঠিক আছে, দেখো কয়েকটি স্কিল অর্জন হওয়ার পর যদি শিক্ষকের দক্ষতা আয়ত্ত করা গেলেও দক্ষতাগুলি তার পড়ার আচরণে প্রয়োগ করতে পারে বা পারবে। এবার দেখা গেলো তুমি কয়েকটি দক্ষতা শিখলে এবং সেই প্র্যাকটিস করলে এবং সেই তার মধ্যে থেকে যে কোনো একটি তুমি টিচিং করে তুমি দেখতেই পারো যে তোমার ওটা সঠিক হচ্ছে কিনা বা তুমি সঠিকভাবে শিখতে পারছো কিনা স্কিলগুলি। দাও 3 নম্বর, দাও কারণ পাঠদান প্রক্রিয়া হলো কতগুলি নির্দিষ্ট আচরণ ও স্কিলের একক পদ্ধতি। দেখো পাঠদান প্রক্রিয়াটি হচ্ছে কি কতগুলো নির্দিষ্ট আচরণ বা স্কিলের একক পদ্ধতি। যে তুমি যখন স্বাভাবিক শিখন যখন স্বাভাবিক পড়াবে তখন কতগুলি শিখন মানে 5টি নির্দিষ্ট শিখনের আচরণ এবং স্কিলগুলি এককভাবে শিখলে এবং সেগুলোকে তুমি প্রয়োগ করছো। ঠিক আছে, ম্যাক্রো টিচিংয়ের সাফল্য পেতে গেলে মাইক্রো টিচিংয়ের অভ্যাস একান্ত প্রয়োজন। তোমাকে আমি বলি বারবার, দেখো যে মাইক্রো টিচিংয়ের যে 5টি দক্ষতা রয়েছে সঠিকভাবে শিখতে হবে এবং সেটাকে এমনভাবে তোমাকে ক্যাপচার করতে হবে, এমনভাবে তোমাকে ঠোঁটস্থ করতে হবে যাতে করে তোমার স্বাভাবিক শিখন বা অর্থাৎ ম্যাক্রো টিচিং যখন তুমি করাবে সেক্ষেত্রে তোমার যেন কোনো অসুবিধা না হয়। কারণ তুমি যখন ম্যাক্রো টিচিং করাবে ক্লাসে তখন কী হবে, 40 থেকে 50 জন ছাত্রছাত্রীর সামনে 30 থেকে 45 মিনিট বা 40 মিনিটের একটি ক্লাস নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, যে মাইক্রো টিচিংয়ে যে তুমি 5টি দক্ষতার ওপর যে দক্ষতাগুলি শিখেছো 5টি দক্ষতা, সেইগুলিকে একত্রিত করে তোমার ম্যাক্রো টিচিংটি গঠন হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু যে নির্দিষ্ট একটি স্কিল বলে কোনো রকম থাকবে না, সেখানে 5টি স্কিলকেই তোমাকে একত্রভাবে করতে হবে, প্রয়োগ করতে হবে ক্লাসে। কেমন, দেখো মাইক্রো টিচিং পঠনের সময় 5 নম্বর, শিক্ষক শিক্ষিকাকে ক্লাসরুমে 45 থেকে 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে 30 থেকে 45 মিনিট বা 40 মিনিটের সময়কাল ধরে কোনো একটি বিষয় পাঠদান করবেন বা করেন। তাহলে বুঝতে পারলা, ক্লাসে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকা প্রয়োজন ও অভিজ্ঞতা অনুযায়ী সব রকম পঠন স্কিল প্রয়োগ করেন যাতে করে পঠন বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়। ক্লাসে পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকা কী করে, যে তার পড়ানোর অনুযায়ী তার সব স্কিলগুলোকে প্রয়োগ করে যাতে করে ছাত্রছাত্রীদের কাছে তোমার পড়াটা যেন আকর্ষণীয় হয় বা গ্রহণযোগ্য হয়। এবার দেখা গেল তুমি একটি বিষয় পড়াচ্ছ, একটি বিষয়ে পাঠদান দিচ্ছ, সেখানে পড়ার ধরন বাজে, তোমার কোনো আকর্ষণ নাই, গ্রহণযোগ্য নাই বা ছাত্ররা সঠিকভাবে নিচ্ছে না, সেইভাবে করলে হবে না। তোমাকে 5টি স্কিলকে প্রয়োগ করে তোমাকে সঠিক পদ্ধতিতে ছাত্রদের গ্রহণযোগ্য বা আকর্ষণীয় ক্লাস তোমাকে
করতে হবে। একজন, দেখো 7 নম্বর দেখো, একজন ট্রেনি টিচার অনুপাঠটিকার মাধ্যমে ট্রেনি কলেজের অধ্যাপক বৃন্দের সহায়তায় মাইক্রো টিচিংয়ের স্কিলগুলি আলাদা আলাদাভাবে অভ্যাস করে। তাহলে ধরো মাইক্রো টিচিংয়ে 5টি দক্ষতা তুমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী তুমি পড়বে এবং দক্ষতাগুলি অর্জন করবে। 8 নম্বর, মাইক্রো টিচিংয়ের স্কিলগুলি একটি একটি করে অনুশীলন করার পর সেইগুলি যথাযথ সমন্বিত করে ম্যাক্রো টিচিংয়ে প্রয়োগ করা হয়। তাহলে প্রথমেই বলেছিলাম, দেখো যে মাইক্রো টিচিংয়ের 5টি দক্ষতা তুমি কী করবে, অর্জন করবে এবং সেই দক্ষতাকে একত্রিত করে তুমি কোথায় প্রয়োগ করবে, ম্যাক্রো টিচিংয়ে বা স্বাভাবিক টিচিং তুমি প্রয়োগ করবে। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং কী হয়, একে অন্যের পরিপূরক। দেখো ম্যাক্রো টিচিংয়ে দক্ষ হতে গেলে তোমাকে মাইক্রো টিচিংয়ে 5টি স্কিলে দক্ষতা অর্জন করতে হবে, তবেই তুমি একজন একটি স্বাভাবিক শিক্ষণের দক্ষ হয়ে উঠবে বা ম্যাক্রো টিচিংয়ে দক্ষ হয়ে উঠবে। ম্যাক্রো টিচিং গঠনের আগে একটি মিনি লেসন প্ল্যানের কথা বলা হয়েছে, অনেকেই বলেছে। দেখো কেমন যে কী বললাম, যে 5টি স্কিলের ওপর ভিত্তি করে ম্যাক্রো টিচিংটি কী হয়, তৈরি হয়েছে। তো কিন্তু বলছে যে এবার ধরো মাইক্রো টিচিংটা তুমি যখন শিখে গেলে বা পাঁচটি দক্ষতা তুমি শিখলে, তখন তুমি হঠাৎ করে তুমি ধরো ম্যাক্রো টিচিংয়ে প্রয়োগ চলে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের অনেকের মত যে এখানে কিছু গণ্ডগোল হতে পারে বা 45 মিনিটের ক্লাসে নাও নিতে পারে। সেই জন্য অভ্যাস করার জন্য কী বলছে, একটা মিনি লেসন প্ল্যান বা লিঙ্ক লেসন প্ল্যানের কথা বলেছে, যেখানে 15-20 মিনিট ধরে একটি ক্লাস নেওয়া যায় 15-20 জন ছাত্রছাত্রীদের নিয়ে, বা 3-4টি স্কিলের উপর ভিত্তি করে। কেন সেই বলছে যে ম্যাক্রো টিচিংয়ে যখন আমরা পড়াবো, হঠাৎ করে মাইক্রো টিচিং থেকে 5 মিনিটের ক্লাস থেকে হঠাৎ করে 45 মিনিটের ক্লাসে এটা গণ্ডগোল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে একটা প্রাথমিক স্টেপ, যে আমরা যদি 15-20 মিনিটের একটা ক্লাস নিই 3-4টি স্কিলের ওপর বা ভিত্তি করে, সেক্ষেত্রে এখানে মিনি লেসন প্ল্যানের কথা বলা হয়েছে বা লিঙ্ক লেসন প্ল্যান বলা হয়। এইবার দেখো মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের একটা ভাগ দেখো, যে বিষয়বস্তু মানে বিষয়, অনুপাঠন মানে মাইক্রো টিচিং, ব্যাপ্ত পাঠন মানে ম্যাক্রো টিচিং। বিষয় হচ্ছে মূল উদ্দেশ্য কার, মাইক্রো টিচিংয়ের মূল উদ্দেশ্য দেখো কি, যে শিক্ষকের পাঠন পঠুত্বগুলির বিকাশ ধারণ করে। তাহলে উদ্দেশ্য কি মাইক্রো টিচিংয়ে, যে এখানে শিক্ষকের শিক্ষকতা করার কি হয়, যে পটুত্বগুলি তারা অর্জন করে, মূল উদ্দেশ্য এখান থেকে শিক্ষকতা করা শিখে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে। তাহলে মাইক্রো টিচিংয়ের মূল উদ্দেশ্য হলো এটাই, যে শিক্ষকের শিক্ষকতা করার কি ধাপ বা বিকাশ। এবার দেখো ব্যাপ্ত পাঠনের মূল উদ্দেশ্য কি, যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করা। তাহলে শিক্ষক মহাশয় তার মাইক্রো টিচিং পদ্ধতি শিখে যে দক্ষতা অর্জন করেছে, সেটা তিনি ক্লাসে গিয়ে স্বাভাবিক ক্লাসে যখন নেবে বা মাইক্রো টিচিং বা ক্লাস শিক্ষকতা যখন করবে স্কুলে, তাহলে ওই জ্ঞান অর্জনগুলো তিনি তার ক্লাসে প্রয়োগ করবে, 45-40 মিনিটের ক্লাসে প্রয়োগ করবে। কোনগুলি, যেগুলো তিনি ট্রেনিংপ্রাপ্ত কলেজে শিখেছিলেন। পাঠন পটুত্ব এবং প্রয়োগ দেখো বিষয়, পাঠন পটুত্ব এবং প্রয়োগ। একটি পাঠন পটুত্ব পৃথক পৃথকভাবে অনুশীলন করা হয়। তাহলে মাইক্রো টিচিংয়ের যে কি 5টি দক্ষতা রয়েছে, সেটা আলাদা আলাদাভাবে শিখবে এবং অনুশীলন করবে। আর ব্যাপ্ত পাঠনের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো একাধিক পাঠনকে পটুত্বে প্রয়োগ করা। এবার দেখা গেলো তুমি 45 মিনিটের ক্লাসে 4টি দক্ষতা হয়তো প্রয়োগ করতে পারো বা 5টিও প্রয়োগ করছো। তাহলে কি মাইক্রো টিচিং যদি না শেখো, তাহলে এগুলো তুমি তোমার ব্যাপ্ত টিচিংয়ে পাঠ করতে পারবে না। সেক্ষেত্রে মাইক্রো টিচিংটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপ্ত পাঠটিকার ক্ষেত্রে। কেমন? এবার দেখো শিক্ষার্থীর সংখ্যা মাইক্রো টিচিংয়ের জন্য দেখো 5 থেকে 6 জন বা 10 জন। আর ব্যাপ্ত পাঠটিকার ক্ষেত্রে কি বা ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে দেখো 45 থেকে 50 জন। ঠিক আছে, তাহলে মাইক্রো টিচিংয়ের ছাত্রের সংখ্যা থাকবে 5 থেকে 10 জন বা 6 জন, 5-6 জনই হয়। আর তোমার ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে 45 থেকে 50 জন। সময়সীমা দেখো, এখানে সময়সীমা 5 থেকে 6 মিনিট মাইক্রো টিচিং,
আর ম্যাক্রো টিচিংয়ে 35 থেকে 40 মিনিট হবে, জন নয়, মিনিট। পরামর্শ যে তোমার দেখো মাইক্রো টিচিংয়ের সুযোগ আছে। শিক্ষক আমার যদি মাইক্রো টিচিংয়ে কোথাও ভুল হলো, সেক্ষেত্রে আমি সেটা সংশোধন করে নিতে পারবো, সে সুযোগটা এখানে রয়েছে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে। কিন্তু ম্যাক্রো টিচিংয়ে কিন্তু সুযোগ কম, সেখানে তুমি পরামর্শ করতে পারো, কিন্তু তোমাকে সুযোগ খুব কম। আবার সেই 45 মিনিটের ক্লাস ফিডব্যাক নেওয়া বা ক্লাস নেওয়া পুনরায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার বা টাইমের ব্যাপার এটা থাকবে, ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু মাইক্রো টিচিংয়ে কী হয়, সুযোগ আছে ত্রুটি সংশোধন করার, কিন্তু ম্যাক্রো টিচিংয়ে সেটি খুব কম। এটা বুঝতে পারলে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিংয়ের ডিফারেন্সটা কোথায়? এবার দেখো, দিয়ে আগেই বলেছি যে মাইক্রো টিচিংটি একটা একটা সাইকেল অবলম্বনে, সাইকেল পদ্ধতির মধ্যে দিয়ে যায়। কেমন? ধরো তুমি একটি মাইক্রো টিচিংয়ে একটি বিষয় তুমি পড়াচ্ছ একটি কোনো দক্ষতার উপর ভিত্তি করে, সেই ক্ষেত্রে তুমি কী করবে, একটা লেসন প্ল্যান করবে যে আমি এটা পড়াবো 5-6 মিনিটের জন্য। একটি প্ল্যান তৈরি করলে, লেসন প্ল্যান করলে, সেটি তুমি সেই প্ল্যানটিকে টিচ করলে কোথায়? ক্লাসে, তোমার সহপাঠীদের কাছে। এবং সেটি কী করবে, তুমি ক্লাস নিলে 5-6 মিনিট, তারপরে তার ফিডব্যাকটা কী নিচ্ছ, যে কী আমি পড়ানো ঠিক হলো না ভুল হলো, সেক্ষেত্রে তোমার সহপাঠীরা তোমাকে বলবে এবং তোমার শিক্ষক মহাশয় বলবে। তোমার যদি ভুল হয়, সেক্ষেত্রে কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা বলবে, আর যদি ঠিক হয় তাহলে বাহবা দিবে। এবার দেখা গেলো ভুল হলো বা কোথাও ত্রুটি হলো, সেক্ষেত্রে তোমাকে বলে দিবে। সেই ক্ষেত্রে তুমি আবার কী করবে, রিপ্ল্যান করবে, যে আবার লেসন প্ল্যানটি যেই জায়গাটায় ভুল সেই জায়গায় কারেকশন করে তুমি কী করবে, আবার নতুন করে ক্লাস নিবে। আবার নতুন করে ক্লাস নিলে তখন নতুন ফিডব্যাক নেবে। সেই ফিডব্যাকের ক্ষেত্রে দেখা গেলো যে তোমার আবার দ্বিতীয়বারে তোমার খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে তোমাকে আবার কোনো লেসন প্ল্যান করতে হবে না, সেটা তুমি পটুত্ব অর্জন করে গেলে ওই স্কিলটার ওপর। কিন্তু দেখা গেলো আবার ভুল হলো, সেক্ষেত্রে আবার তোমাকে সেই একই পদ্ধতি অবলম্বন করে চলতে হবে, যতক্ষণ পর্যন্ত না তোমার ওই স্কিলটির উপর তোমার সঠিক আয়ত্ত অর্জন করতে পারছো, ততক্ষণ পর্যন্ত এভাবে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এটাকেই বলা হয়েছে মাইক্রো টিচিং সাইকেল। দেখো, মাইক্রো টিচিং হলো দক্ষতা ভিত্তিক টিচার ট্রেনিং প্রোগ্রাম। শিক্ষক ওই শিখন দক্ষতার দ্বারা পাঠদান করার সর্বোচ্চ কৌশল আয়ত্ত করে। মাইক্রো টিচিংয়ে দক্ষতা অর্জন করতে গেলে বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে এগোতে হয়। এই ধাপগুলি স্তর অনুযায়ী ভাগ করে আলোচনা করলে 2 স্তরে আলোচনা করা যায়। এটা দেখো, তাহলে কি মাইক্রো টিচিংয়ে দক্ষতা অর্জন করতে গেলে তোমাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। ধরো 2টি স্তর দেখো, এক হচ্ছে প্রস্তুতি স্তর, দ্বিতীয়টি অনুশীলন স্তর। প্রস্তুতি স্তর দেখো, এই স্তরে ট্রেনি টিচার যা শিখবে তা হলো অনুশীলনের কৌশল, শিক্ষণ দক্ষতা, ফিডব্যাক প্রক্রিয়া, পাঠন পর্যবেক্ষণ, পাঠটিকা প্রস্তুতি এবং অনুশিক্ষার অন্যান্য বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভ। এই পর্যায়টি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে, তা না হলে কী হবে, শিক্ষক তার কী করা উচিত বা কীভাবে অনুশীক্ষণ আয়ত্ত করবে তা রপ্ত করতে বা বুঝতে পারবে না। এটা কী বললাম তোমাকে, ওই যে চক্রাকার যেটা বললাম সেই পদ্ধতির মাধ্যমে তোমাকে এগোতে হবে, তা নাহলে তুমি সঠিকভাবে করতে পারবে না। অনুশীলনের স্তর দেখো, মাইক্রো টিচিংয়ের প্রধান স্তর হলো অনুশীলনের স্তর। শিক্ষক যত অনুশীলন করবে ততই সে বিষয়টি আয়ত্ত করতে পারবে। তাহলে কি, একটি স্কিল তুমি যতই অনুশীলন করবে ততই তোমার বিষয়টি আয়ত্ত করতে পারবে, তুমি দক্ষ হয়ে উঠবে। এই 6টি স্তরের মধ্যে দিয়ে শিক্ষক অনুশীলন স্তরটি নিয়ে এগিয়ে যাবে। এই 6টি যেটা বললাম, প্ল্যান, টিচ, ফিডব্যাক, এইভাবে এই 6টি দক্ষতার মধ্যে বা চক্রাকারের মধ্যে তোমার দক্ষতাগুলি অর্জন করতে পারবে। পরিকল্পনা আগেই তোমাদের বলেছি, দেখো এবার পরিকল্পনা মানে প্ল্যান। শিক্ষক অনুপাঠটিকা পরিকল্পনা করবে যে দক্ষতা দিয়ে উন্নত করতে চায় তার ভিত্তিতে। তাহলে 5টি দক্ষতার মধ্যে
যে কোনো একটিতে ও উন্নতি করতে চাইবে সেটি সে অনুশীলন করবে এবং তার ভিত্তিতে একটি লেসন প্ল্যান বানাবে যেটি ও ক্লাস নেবে। পরবর্তীতে দেখো পাঠদান, টিচ। ওই শিক্ষার্থী শিক্ষক ওই পাঠ্যটিকা অনুযায়ী নির্ধারিত স্বল্প শিক্ষার্থীদের সামনে দক্ষতাটি পরিবেশন করবে। তাহলে যেই দক্ষতাতে উনি উন্নতি করতে চায় 5টি দক্ষতার মধ্যে, সেটা যখন লেসন প্ল্যান বানাবে তার ভিত্তিতে ওই লেসন প্ল্যানের ভিত্তিতে উনি ক্লাস নেবে এবং ক্লাসে তার সহপাঠীদের সামনে তিনি ক্লাস পরিবেশন করবে এবং এই পর্যায়টি ভিডিও টেপ বা অডিও টেপ রেকর্ডার দ্বারা সংরক্ষণ করতে পারলে ভালো হয়। তাহলে ভিডিও টেপ রেকর্ডারের কথা আগেই বলেছি, এবারও বলি। যখন যে 6 মিনিটে ক্লাসটি নেবেন বা নিবে, যে বিষয়টি উনি দক্ষ হতে চায় সেই বিষয়টার তখন 6 মিনিটে ক্লাসে যে পুরোটি যদি রেকর্ড থাকে তাহলে ওর যে সমস্ত জায়গায় ফল্ট থাকবে সেই সমস্ত জায়গাগুলি উনি ও শিক্ষক মহাশয় নিজে বা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যে ও নিজে তার ত্রুটিগুলো জানতে পারবে বা সঠিক হলে সেটাও দেখতে পারবে। পরামর্শ দেখো, তৃতীয় স্তর হলো আলোচনা ও ফিডব্যাক স্তর। এই স্তরে পরিবেশিত দক্ষতাটি শিক্ষার্থী শিক্ষক সঠিকভাবে করতে পারছে কি না, কোথা ভুল হয়েছে তা নিয়ে আলোচনা করবে। তাহলে দেখো, যখন ও 6 মিনিটে ক্লাসটি নেবে তখন সে 6 মিনিটে ক্লাসে যদি কোথাও ভুল থাকে তাহলে সেই ভুলগুলি শুধরে নিতে পারবে কার দ্বারা, তার অভিজ্ঞ শিক্ষক মহাশয় এবং সহপাঠীর দ্বারা। এবং সেই জন্য ফিডব্যাক ব্যাপার কথাটি এসেছে লেসন প্ল্যানে, কারণ ওই যে 6 মিনিটের ক্লাসে যে সমস্ত ভুল ত্রুটিগুলো থাকবে সে তার সহপাঠী দ্বারা বা অভিজ্ঞ শিক্ষক মহাশয়ের দ্বারা তার ভুলগুলি শুধরে নিতে পারবে এবং এই ক্ষেত্রে সবথেকে বড় সহযোগিতা করবে তার টেপ রেকর্ডার যদি থাকে, সেক্ষেত্রে সবথেকে ভালো সুবিধা লাভ করবে। এবার দেখো, সঠিক এবং এই যখন উনি যে ক্লাসটি নেবে যদি সঠিক হয় তাহলে প্রশংসা পাবে তার সহপাঠীদের কাছ থেকে এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে বা সুপারভাইজার, যে সুপারভাইজার হিসাবে কাজ করবে সহপাঠীরা, এটা তোমাদের আগেই বলেছি। এবার পুনঃপরিকল্পনা দেখো এই স্তরে আলোচনা ও ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী শিক্ষকতার পরিকল্পনা নবীকরণ করবে। মানে যদি ক্লাস নেওয়ার সময় যদি কোনো ভুল থাকে তাহলে তার সহপাঠীদের কাছ থেকে বা শিক্ষক মহাশয়ের কাছ থেকে সেই ভুলগুলি যখন দেখবে, তাহলে যে সমস্ত জায়গাগুলি ভুল থাকবে লেসন প্ল্যানে বা পড়ানোর ক্ষেত্রে, সেই সমস্ত জায়গাগুলি আন্ডারলাইন করে দেবে। তাহলে সেই সমস্ত জায়গাগুলিকে পুনরায় উনি বা ও ঠিক করে নেবে এবং সেই পরিপ্রেক্ষিতে আবার একটি লেসন প্ল্যান বানাবে। ঠিক আছে, মানে পুনঃপাঠদান। তাহলে যে লেসন প্ল্যানটি পুনরায় যে লেসন প্ল্যানটি বানাবে সেই লেসন প্ল্যানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী শিক্ষক আবার কি করবে, যে নতুনভাবে আবার পাঠদান করবে, যেটাকে বলছে পুনঃপাঠদান বা রিটিচ। আবার স্বল্প সদস্য নিয়ে আবার কি করবে, শিক্ষকদের উপর শিক্ষণ দেবেন। এইবারও যদি দেখো পরামর্শ মানে রিফিডব্যাক, এই স্তরে পুনরায় পাঠদান, আলোচনা ও ফিডব্যাক গ্রহণ করা হবে। তাহলে এই স্তরে আবার কি হবে, যে বিষয়টি পুনরায় আবার পাঠদান করলো সেই বিষয়টির ব্যাপারে আবার কি ফিডব্যাক নেওয়া হবে। এবার যদি ওই শিক্ষার্থী শিক্ষক যদি সঠিক করে তাহলে সেক্ষেত্রে আর পুনরীকরণ করার প্রয়োজন পড়বে না। আবার যদি সে কোথাও ভুল করে ফিডব্যাকে জানতে পারে, সেক্ষেত্রে আবার সে পুনরায় একই চক্রাকারে তার পদ্ধতি চলতে থাকবে। এইভাবে পুনঃশিক্ষণ চক্রের পুনরাবৃত্তি চলতে থাকবে যতক্ষণ না শিক্ষার্থী শিক্ষক তার প্রত্যাশিত মান অর্জন করবে। তাহলে প্রত্যেকটি স্কিল দক্ষতার সাথে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক আয়ত্ত করতে না পারবে বা নির্ভুল না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই পার্টিকুলার স্কিলের
ওপর তার পুনরায় পাঠদান চক্রাকারে চলতেই থাকবে। এবার দেখো, এই হচ্ছে সেই চক্রাকার। দেখো প্রথমে দেখো প্ল্যানিং, তারপরে দেখো টিচিং, তারপরে দেখো ফিডব্যাক, তারপরে দেখো রিপ্ল্যান, তারপরে দেখো রিটিচ, তারপরে দেখো রিফিডব্যাক। তাহলে রিটিচিং, রিফিডব্যাক, তাহলে এইভাবে কী করবে, চক্রাকারে এইরকম বৃত্তাকার চক্রে ঘুরতে থাকবে। তার পড়ানো পদ্ধতি বা লেসন প্ল্যান করার পরে তার ক্লাস নেওয়া, তার ফিডব্যাক, এভাবেই তার কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে একদম সঠিক মানের ক্লাস এবং লেসন প্ল্যান তৈরি করতে পারবে। এবার দক্ষতাগুলি দেখো। লেসন প্ল্যানে 5টি দক্ষতা আছে। প্রথম দক্ষতাটি দেখো, সমন্বয় সাধন দক্ষতা। এই সমন্বয় সাধন দক্ষতার লেসন প্ল্যান যখন করতে যাবে, ডান দিকে দেখো আচরণের পরিবর্তন। এখানে এই 4টি আচরণ সেখানে ব্যবহার করা যাবে। এই আচরণ যেমন শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণ, এগুলি যখন তোমাকে আমি লেসন প্ল্যানটি করাবো বা লেসন প্ল্যানটি নেক্সট ভিডিওতে যখন আপলোড করব, তখন এই বিষয়গুলো আমি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলোর আসল কারণ কী। যখন একটি লেসন প্ল্যান বানাবে এবং তুমি প্রশ্ন করবে, শিক্ষার্থী উত্তর দেবে, তাহলে সেই শিক্ষার্থী উত্তর দেওয়ার মানে আচরণটা কী হবে, কোন আচরণের মধ্যে পড়বে, যে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ না অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, সেগুলো কী এবং এর উপর ডিটেলসটা আমি তখন তোমাদের বুঝিয়ে দেব। দ্বিতীয় দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা। দ্বিতীয় কি দক্ষতা দেখো, তাহলে দ্বিতীয় দক্ষতা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা। তাহলে এর আচরণ কি, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণের ক্ষেত্রে। এবার দেখো, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, 3 নম্বর দক্ষতা স্কিল। এখানকার আচরণ কী দেখো, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমাদের যখন লেসন প্ল্যানগুলো করাবো তখন তোমাদের এই ডিটেলসগুলো, আচরণের ডিটেলসগুলো আমি বলে দেবো একবার, তাহলে তোমরা বুঝতে পারবে। 4র্থ নম্বর দক্ষতা কি দেখো, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। ঠিক আছে, আর 5ম দক্ষতা কি, শিক্ষণ পরিস্থিতির সাথে কলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা, মানে পারফর্মিং আর্টের ওপর 5 নম্বর দক্ষতাটি। তাহলে আমরা এই 5টি দক্ষতার ওপর লেসন প্ল্যানটি হবে, পুরো 5টি লেসন প্ল্যান। এবার প্রত্যেকটি বিষয়ে 5টি করে তোমাদের আমি করাবো স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটি লেসন প্ল্যানই তোমাদের আমি করাবো এবং তোমরা এরকম লেসন প্ল্যানগুলি করতে করতে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো করে জমা করবে, কারণ তোমাদের ইন্টারনালে প্রায় 25টি লেসন প্ল্যান জমা করতে হবে। সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, আমারগুলো দেখে এগুলো ইন্টারনালে জমা দেবে এবং ফাইনালের জন্য নিজে করবে, প্র্যাকটিস করবে এবং নিজে করবে, যেটা সবথেকে ভালো হবে তোমার, বা যে বিষয়টা তুমি ভালো পড়াতে পারবে সেই বিষয়ের উপর তুমি 5টি লেসন প্ল্যান বানাবে এবং যে দুটো সবথেকে ভালো বা তুমি পড়াবে মনে করবে ফাইনাল টিচিংয়ে, সেই দুটো একদম সুন্দরভাবে লেসন প্ল্যান নিজে বানাবে, কারো কপি বা আমার দেখে নয় বা ভিডিও দেখে নয়। কেমন? আর মাইক্রো টিচিংয়ে কিছু সুবিধা অসুবিধা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সব ব্যাপারই থাকে, মাইক্রো টিচিংয়েও আছে। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সুবিধা অসুবিধাগুলি এরকমভাবেই ডিটেলস বলে দেবো। যদি চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজ আমরা মাইক্রো লেসন প্ল্যান বা মাইক্রো টিচিং বা অনুপাঠন সম্বন্ধে জানলাম। এটা একটা প্রাথমিক, এটা জানার খুব প্রয়োজন ছিল। এবার আমি তোমাদের নেক্সট যখন ভিডিও আপলোড করব, তোমাদের এখন থেকে শুরু করব কি লেসন প্ল্যানগুলো করাতে। প্রথমে মাইক্রো লেসন প্ল্যান করাবো, তারপরে তোমাদের ম্যাক্রো লেসন প্ল্যান, এবং তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেইগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি করাবো। এবার ডিএলএডে যেগুলো পরীক্ষা আসার জন্য উপযুক্ত,
এবং পরবর্তীতে আমি তোমাদের বেসিক্যালি করাবো কি, যে আমরা যে বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমাদের সবথেকে বড় ভিতরটা হচ্ছে যে আমরা ডিএলএড কোর্স করার পর কি করি, যে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কখন টেট ছাড়বে, কখন টেটের ফর্ম ফিল আপ হবে, তার উপর বসে থাকি। কারণ আমরা যেদিকে লক্ষ্যই করি না যে প্রত্যেক বছর 2বার করে সিটেট হয়। সিটেটের পরিপ্রেক্ষিতে তোমার কি হয়, কেবিএস, আর্মি পাবলিক স্কুল, আর্মি স্কুল, এই সমস্ত স্কুলগুলো এরকম নিয়োগ চলে প্রতি বছর কন্টিনিউ। কিন্তু আমরা সেদিকে ফোকাস করতে পারি না বা করি না, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ ভীতি, বা আমাদের বাঙালিদের মধ্যে একটা ভীতি যে আমরা হিন্দি পারি না বা ইংলিশ পারি না। আমি সেখানে তোমাদের পুরোপুরি সলভ করে দেব। স্টেপ বাই স্টেপ সিটেটের আমি তোমাদের সিলেবাস ফলো করে পড়াবো, এবং হিন্দি সাবজেক্টটা থাকবে না, কারণ হিন্দির পরিবর্তে তোমরা বাংলা পাবে একটা সাবজেক্ট, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, কারণ হিন্দি ভাষায় লিখতে হবে, বা একটু লেখাটা জানলে বা পড়তে পারলে খুব ভালো হয়। আর ইংলিশ থেকে হিন্দি আমি ইংলিশে পড়াবো, হিন্দিতে বলে দেবো, আমার নোট থাকবে ইংলিশে, হিন্দিতে আমি বলে দেবো। তোমাদেরকে এই ভীতিটা আমি দূর করাবো, এবং আমি তোমাকে 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো, যে তোমাদের সিটেট আমি ক্র্যাক করাবো 100%। আমি আমার দিক থেকে চেষ্টা করব, সেটা পরীক্ষা দেওয়া সেটা তোমাদের তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যখন আপলোড করব তো তোমরা সেটা জানতে পারবে। আর সবথেকে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কেন, যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, সেই জন্য।